মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম বলো। আপনি 5 মিনিট আগে আসতে বলেছেন, আমি তো আসতে পারতেছিলাম না। তারপর আপনি শুরুই করেন নাই ক্লাস। আসসালামু আলাইকুম। ক্লাস আমি টাইমলি শুরু করব, কিন্তু তোমরা 5 মিনিট আগে জয়েন করবে। এই যে তোমাদের অ্যাডমিট দিতে দিতে টাইম নষ্ট হয়, আসসালামু আলাইকুম। ঠিক না? ওয়ালাইকুম আসসালাম। ম্যাম তোমরা আস্তে ম্যাম আস্তে 10 নেটে মিনিট প্রবলেম লাগাই দাও, করে। বুঝছো? ম্যাম আমরা আইডি আর পাসওয়ার্ড দিয়ে ঢুকে যেতে পারবো না? হ্যাঁ পারবা তো, এটা দেওয়া আছে না গ্রুপে, আইডি পাসওয়ার্ড দেওয়া আছে তো। হ্যাঁ মিস। লিংকে ক্লিক এই করলে আর তো কামাল আমরা 5 মিনিট আগে জয়েন করতে পারি না। ওয়েটিং রুমে লিংকে ক্লিক থাকবা, করলে একটু জয়েন দেরি হয়, করতে আইডি পারবা আর না। পাসওয়ার্ড দিয়ে ঢুকলে তাড়াতাড়ি হয়। আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকলে তুমি ওয়েটিং রুমে থাকবা, আমি অ্যাড করে দিলেই তুমি অ্যাড হয়ে যাবা। আচ্ছা এখানে এ আর কামাল কে বলো তো? আচ্ছা এই যে রুবেল আহমেদ, এই নামগুলো ঠিক করো তোমরা। নাম নাই, ঠিক আসল নাম নাই, ছবি নাই, ভিডিও অন করো না, আমি তো চিনবো কিভাবে তোমাদেরকে? নাম এডিট করো, এ আর কামাল নাম এডিট করবা, তারপর রুবেল আহমেদ নাম এডিট করবা। ভাইয়াদের ইয়ে দিয়ে খুলছো তাই না? তারপরও দেখো তোমাদের আসতে কত সময় লাগে। এতক্ষণে আসছো মাত্র 13 জন, আমার স্টুডেন্ট হবে 58 জন, এখানে 13 জন কেন? বাকিটা সব কোথায়? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাহলে শুরু মিস করি। আমরা তো আর্টসে হচ্ছে 54 জন স্টুডেন্ট, 58 জন কোত্থেকে আসবে? 54 জন, তাহলে 54 জন কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না, এখানে তো 14 জন আছে। বাকি মিস সবাই ক্লাস করে না, একদিন করলে পরের দিন করা, পরের দিন করলে পরের দিন করে না। এটার কারণ কি? তোমাদেরকে এত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, বাসায় বসে বসে পড়ছো, আশা লাগছে না প্রতিষ্ঠানে? এত আরামের পর আর কত আরাম লাগে মানুষের? মিস ওদের মনে ঘুমের আরাম লাগে। ঘুমের আরাম বিষয় না তো, তোমাদের স্ট্রিক্ট হওয়া লাগবে, বুঝছো? তোমাদের প্রতি তোমাদেরকে ছাড় বেশি দেওয়া হচ্ছে। যেসব প্রতিষ্ঠানে ইউনিফর্ম নিয়ে স্টুডেন্টরা ইউনিফর্ম ছাড়া ঢুকতেই দেয় না এবং প্রতিদিনের অ্যাটেন্ডেন্স কাউন্ট করে, ওই রকম হওয়া লাগবে তোমাদের সাথে। একটু ফ্রি হয়ে নি, তারপর দাঁড়াও তোমাদেরকে মজা দেখাবো। কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্স কাউন্ট করেন, তাহলে দেখবেন সবাই হ্যাঁ আসবে। আজকে সবাই চ্যাট বক্সে রোল দাও, এখন থেকে আমি কাউন্ট করব। এখন থেকে সবাই এই যে 14 জন যারা আছো চ্যাট বক্সে রোল দিয়ে দাও, আজকে থেকে আমি কাউন্ট করব। যারা আছো তোমাদের উপস্থিতি সুনিশ্চিত মিস করবার আমরা জন্য রোল দিয়ে প্রতিদিনই দাও। দেই। ম্যাম দিয়ে দিছি অলরেডি। আচ্ছা ঠিক আছে। মিস আমার ক্লাস স্টার্ট করি এবার। হ্যাঁ আমরা কোথায় ছিলাম মনে আছে? টপিক বলবা, পেজ বলবা মিস না? পরিণীতি ও সমাজ বিজ্ঞান সম্পর্কে পর্যন্ত। হ্যাঁ আমরা সমাজ বিজ্ঞানে ছিলাম। পরিণতি এবং এইটা সমাজ না, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান পর্যন্ত। এবং সমাজ বিজ্ঞানের আমরা সাদৃশ্যগুলো সব পড়েছিলাম। সমাজ বিজ্ঞানের জি সাদৃশ্য মিস। পড়া হয়েছিল এবং আমরা বই সাদৃশ্য ছিলাম। সম্পর্ক। হ্যাঁ বই সাদৃশ্য ছিলাম, জি সাদৃশ্য অংশটা মিস। শেষ হয়ে গিয়েছিল। বই সাদৃশ্যের মধ্যে দেখো, আমরা মনে আছে তো সমাজ বিজ্ঞান কি? সমাজ বিজ্ঞান হচ্ছে জ্ঞানের এমন একটি ধারা যেটা হচ্ছে সমাজবদ্ধ মানুষ, মানুষ এজ এ সোশ্যাল অ্যানিমেল বা সামাজিক জীব হিসেবে মানুষের যে ভূমিকা,
মানুষের আচরণ কিরকম হবে, মানুষ সম্পর্কে মূলত আলোচনা করে। হ্যাঁ, সামাজিক জীব হিসেবে মানুষ সম্পর্কে আলোচনা করে হচ্ছে সমাজ বিজ্ঞান। পার্থক্য হচ্ছে জ্ঞানের দুইটি শাখা, যেহেতু ফ্যাকাল্টি হচ্ছে সোশ্যাল সায়েন্স, এখানে সামাজিক বিজ্ঞান একটা অনুষদ, সেই অনুষদের অভ্যন্তরে অনেকগুলো সাবজেক্ট আছে। সেই অনুষদের মধ্যে অনেকগুলা সাবজেক্ট আছে। তো এই অনেকগুলা সাবজেক্টের মধ্যে দুইটা সাবজেক্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আর হচ্ছে সমাজবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান আমরা যেটা এখন পৌরনীতি ও সুশাসন হিসেবে দেখছি, আর সমাজবিজ্ঞান, এই দুইটা যেহেতু জ্ঞানের ভিন্ন শাখা, তো এটা হচ্ছে প্রধান পার্থক্য, যে সমাজবিজ্ঞান একটা ভিন্ন মৌলিক শাখা আর পৌরনীতি হচ্ছে আরো একটি শাখা। দ্বিতীয়ত বিষয়বস্তু আর পরিধির মধ্যে যে পার্থক্যটা আমরা যে দেখছি সেটা হচ্ছে পৌরনীতিতে আসলে আমরা যখন কিনা ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞানের সাথে তুলনা করেছি, তখনও দেখেছি পৌরনীতির পরিধিটা একটু সীমিত বা পরিধিটা একটু সংকীর্ণ, কারণ পৌরনীতিতে আমরা শুধুমাত্র নাগরিক জীবন নিয়ে, নাগরিক জীবন নিয়ে আলোচনা করি। তো রাজনৈতিক জিনিসগুলোর বাইরে অন্য বিষয়গুলো আসে না। সে তুলনায় সমাজবিজ্ঞানে আরো অনেক পরিধিটা অনেক ব্যাপ্তি অনেক বেশি, আরো অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়, যার জন্য এটা একটু ব্যাপক। আর ৩ নাম্বার যে পয়েন্টটা বলছে পৌরনীতি শাখা আর সমাজবিজ্ঞান হচ্ছে সমগ্র। এখানে পৌরনীতি শাখা তো অবশ্যই, কারণ পৌরনীতি তো আসছে রাষ্ট্রবিজ্ঞান থেকে, রাষ্ট্রবিজ্ঞান আসছে সামাজিক বিজ্ঞানের একটা অংশ হিসেবে, পৌরনীতি একটা শাখা। আর সমাজবিজ্ঞান সে তুলনায় একটা ভিন্ন একটা সাবজেক্ট। হ্যাঁ, এটা যদি পৌরনীতি না হয়ে রাষ্ট্রবিজ্ঞান হতো তাহলে আমরা বলতাম যে এটা শাখা না, এটা একটা মূল সাবজেক্ট। কিন্তু পৌরনীতি রাষ্ট্রবিজ্ঞান থেকে আসছে, যার জন্য এটা একটা শাখা, আর হচ্ছে সমাজবিজ্ঞান একটা ভিন্ন শাখা। এই জন্য বলা হচ্ছে যে পরিণতি শাখা আর সমাজবিজ্ঞান হচ্ছে একটা সমগ্র আলোচনা, যেখানে সমগ্র বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এখন আমরা এটা শেষ হয়ে গেল, উদ্দীপকে চলে যাই। একটা উদ্দীপক দেখো, ফজলু সাহেব গত শুক্রবার ছুটির দিন তার ছেলের পড়ার টেবিল থেকে প্রথমে একটি বই নিয়ে প্রায় 1 ঘন্টার মতো পাঠ করেন। বইটি পড়ে তিনি বুঝতে পারেন যে এটা হলো মানব সমাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা একটি আলোচনাকারী একটি বিজ্ঞান। পরবর্তীতে তিনি এই বইটি রেখে আরো একটি বই প্রায় 1 ঘন্টা পাঠ করেন, যা লেখা হয়েছে রাজনৈতিক প্রতিষ্ঠানের সদস্য হিসেবে মানুষের কার্যাবলী পর্যালোচনা করার উপর জোর দিয়েছে। আচ্ছা, এখানে কত বলা হয়েছে হিস্ট্রি শব্দের অর্থ কি? তোমরা পারো না হিস্ট্রি শব্দের অর্থ? ইতিহাস। হ্যাঁ, ইতিহাস। জিজ্ঞেস না করলেও তোমরা এমনি পারতা। আচ্ছা, পৌরনীতি এবং সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান একে অন্যের পরিপূরক। হ্যাঁ, আমরা যে সম্পর্কগুলো পড়েছি এগুলা দুয়ের জন্য যদি আসে তাহলে যেন আমরা পারি। হ্যাঁ, এটা খেয়াল রাখবা। আমরা সামারি করাটা শিখবো, আর যদি বড় প্রশ্ন হিসাবে আসে তাহলে তো বই সুন্দর করে পয়েন্ট করে দেওয়াই আছে, আমরা এভাবে লিখবো। তো পৌরনীতি আর রাষ্ট্রবিজ্ঞান তো আমরা প্রথম দিন পড়েছি। প্রথম দিন মানে হচ্ছে সম্পর্ক যেদিন থেকে শুরু করেছি প্রথম দিন পড়েছি, এটা আর আলোচনা করলাম না। ফজলু সাহেবের পঠিত বিষয় দুটির পারস্পরিক সম্পর্কে ব্যাখ্যা দাও। এখন তোমাদেরকে চিহ্নিত করতে একটু সমস্যা হচ্ছে না, এখানে কোন দুইটি বিষয় নিয়ে বলছে বলো তো, কোন দুইটি বিষয় নিয়ে বলছে? দ্বিতীয়টি রাজনৈতিকের সাথে সমাজবিজ্ঞান, সম্পর্ক। প্রথমটি হচ্ছে আপনার রাজনীতি আর তোমরা পৌরনীতি। বিষয়ের নাম বলতে পারছো না? বিষয়ের নাম বলতে পারছো না? ম্যাম প্রথমটা প্রথমটা হচ্ছে বলতে সমাজের পারতেছি না। বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে এমন একটি বিজ্ঞান। সমাজের বিভিন্ন দিক নিয়ে কোন সাবজেক্টটা আলোচনা করে? মিস সমাজবিজ্ঞান। হ্যাঁ, প্রশ্নবোধক দিবা না, তুমি কনফিডেন্টলি বলবে অ্যাসার্টিভ সেন্টেন্স। এতক্ষণ তো সমাজবিজ্ঞানই বললাম আমরা, এখন এটা তো সমাজবিজ্ঞানই হবে। জি আর মিস। তোমরা তো কনফিউজ তখন হবা যখন আমি পুরো বই একবারে পড়িয়ে তখন এরকম একটা উদ্দীপক দিব, তখন তোমাদের কাছে কনফিউশন হবে যে আসলে এটা কোন সাবজেক্ট। কিন্তু এখন তো আমি মাত্রই পড়াইছি, যার জন্য এখন তো কোনো কনফিউশন হওয়ার কথা না। আর রাজনীতি নিয়ে যে রাজনৈতিক প্রতিষ্ঠানের সদস্য হিসেবে মানুষের কার্যাবলী পর্যালোচনা করে, এটা কোন বই? রাষ্ট্রবিজ্ঞান মিস। হ্যাঁ, এটা রাষ্ট্রবিজ্ঞান। তাহলে
দাঁড়াও, রাষ্ট্রবিজ্ঞানের শাখাটা ধরবো আমরা, কারণ আমাদের বইয়ে সকল যে সম্পর্ক পৌরনীতির সাথে সম্পর্কযুক্ত অন্য বিষয় নিয়ে আলোচনা করে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান বা সমাজবিজ্ঞান, ভূগোল এই আলোচনা কিন্তু করে না। আমরা পৌরনীতি বাদ দিয়ে কোনো সম্পর্কে যেতে পারবো না। এই জন্য এই যে এখন যে ভুলটা করলা না, এটা ধরো পরীক্ষার হলেও ভুলটা করতে পারতে, তাই না? সুতরাং এই ভুলটা করা যাবে না। যে এটাই বলুক পৌরনীতির সাথে আরেকটা, একটা পৌরনীতি অন্যটা আরেকটা হবে, কিন্তু পৌরনীতি বাদ দিয়ে কোনো সম্পর্ক আসবে না। বুঝাইতে পারছি? এখন দেখে মনে হচ্ছে যে রাজনৈতিক প্রতিষ্ঠানের সদস্য, এই জন্য মনে হলো যে এটা রাষ্ট্রবিজ্ঞান। যদি তোমার মনেও হয় রাষ্ট্রবিজ্ঞান, তাও তুমি এটা পৌরনীতি দিবা, কারণ পৌরনীতি বইয়ের উপর থেকে যখন প্রশ্ন হবে তখন পৌরনীতিকে বাদ দিয়ে কোনো প্রশ্ন হবে না। ঠিক আছে? জি মিস। করে না মেয়েগুলা। জি মিস। আচ্ছা, তাহলে পারস্পরিক সম্পর্ক বললে আমরা পৌরনীতি আর সমাজবিজ্ঞানের যে সম্পর্কটা বললাম সেটা আলোচনা করব। ফজলুল সাহেবের পঠিত প্রথম বিষয়টির সাথে লোক প্রশাসনের সম্পর্ক কম না, মূল্যায়ন করো। প্রথম বিষয়টি ছিল হচ্ছে সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের সাথে যদি লোক প্রশাসনের সম্পর্ক করতে বলে তোমরা লিখতে পারবা? এই প্রশ্নটা কিন্তু উচ্চতর দক্ষতার জন্য আসছে। লিখতে পারবা? লোক প্রশাসন সম্পর্কে তোমাদের ধারণা আছে? বলো, লোক প্রশাসন সম্পর্কে তোমরা কি জানো? মিস আপনি একটু বলে দেন। আন্দাজে কয়েকটা ঢিল মারো, দেখি হয় কিনা। আন্দাজে বলো, তোমরা একটু চেষ্টা তো করো। প্রশাসনের বিভিন্ন আচ্ছা আমি বলছি, লোক প্রশাসন আরো একটি ডিপার্টমেন্ট যেটা কিনা রাষ্ট্রবিজ্ঞান থেকেই বের হয়ে আসছে। লাইক পৌরনীতি ও সুশাসন যেমন রাষ্ট্রবিজ্ঞানের ভেতর থেকে আসছে, তেমন লোক প্রশাসন একটা সাবজেক্ট যেটা কিনা পৌরনীতি থেকে আসছে, কিন্তু এটা আরো বেশি স্পেসিফিক। এটা শুধুমাত্র প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করে। যেমন যারা কিনা কমার্সে ম্যানেজমেন্ট নিয়ে পড়ে তাদের সবকিছু ব্যবস্থাপনা সংক্রান্ত থাকে, তাই না? হোক সেটা সরকারি বা হোক সেটা বেসরকারি। লোক প্রশাসন হচ্ছে ম্যানেজমেন্ট তো সরকারি বেসরকারি সব প্রশাসন নিয়ে আলোচনা করে। লোক প্রশাসন হচ্ছে জনপ্রশাসন, অর্থাৎ জনপ্রশাসন বলতে কিন্তু আমরা বেসরকারি অংশটা কম বুঝি, যাই হোক বেসরকারিও আসতে পারে। এটা হচ্ছে ম্যানেজমেন্টের সাথে অনেকটা মিলে যায়। কমার্সে যারা ম্যানেজমেন্ট পড়ে ওটার সাথে অনেকটা মিলে যায়, ওরা ব্যবস্থাপনা নিয়ে পড়ে আর আমরা প্রশাসন নিয়ে পড়ি। তো লোক প্রশাসন হচ্ছে সরকারি বেসরকারি প্রশাসনিক ব্যবস্থা কিভাবে গড়ে উঠেছে, যদি বাংলাদেশের হয় তাহলে এটা বাংলাদেশের এই প্রশাসনিক ব্যবস্থা কিভাবে গড়ে উঠেছে, প্রশাসনিক ব্যবস্থার কাঠামো, প্রশাসন কিভাবে কাজ করে, সিদ্ধান্ত গ্রহণ কিভাবে হলে ভালো হয়, এরকম বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করে। অর্থাৎ কিভাবে সিদ্ধান্ত ভালো হয় বা কিভাবে প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করলে একটা দেশকে উন্নতির দিকে নেওয়া যায়। আবার বাইরের বিশেষ প্রশাসনিক ব্যবস্থার সাথে নিজের দেশের প্রশাসনিক ব্যবস্থার তুলনা, এরকম আলোচনা করা হচ্ছে লোক প্রশাসন। কিন্তু মূল উদ্দেশ্য কি তাহলে লোক প্রশাসনের? তোমরা বলবা যে লোক প্রশাসনের মূল উদ্দেশ্য হচ্ছে একটি দেশের উন্নয়ন করা, দেশের প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করে জনকল্যাণের কাজ করে দেওয়া। তো আমরা পরিণতি সুশাসনেও কিন্তু জনকল্যাণ সম্পর্কে পাই। আলটিমেটলি পরিণতি সুশাসন জনকল্যাণ চায়। একটা রাষ্ট্রের নাগরিক হিসাবে জনকল্যাণ সম্পর্কে পরিণতি আলোচনা করে। আর লোক প্রশাসন হচ্ছে প্রশাসনিক ব্যবস্থাটাকে উন্নত করে কিভাবে জনকল্যাণ করা যায় সে সম্পর্কে আলোচনা করে। এটা হচ্ছে লোক প্রশাসন আর পরিণতি সুশাসনের মধ্যে সম্পর্ক। কিন্তু ওরা বলছে যে পঠিত প্রথম বিষয়টি, আমার ধারণা প্রশ্নটাতে একটু ভুল আছে, এটা প্রথম বিষয় হবে না, এটা দ্বিতীয় বিষয়টা হবে। কারণ যেহেতু আমরা পরিণতি পড়ি, আমাদের পরিণতি বাদ দিয়ে অন্য কারোর সাথে কানেকশন খোঁজার দরকার নাই, যে কোনো কানেকশন খুঁজবো আমরা পরিণতির সাথে। আচ্ছা পরবর্তী স্লাইডে যাই। পরিণতি সুশাসন এবং ভূগোল। পরিণতি কি আমরা জানি, ভূগোল কি সেটা তোমরা অলরেডি জানছো, তাই না? ভূগোল ক্লাস হচ্ছে, ভূগোলের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জিওগ্রাফি। এটা এসেছে গ্রিক শব্দ জিওগ্রাফিয়া থেকে, যার শাব্দিক অর্থ হচ্ছে পৃথিবী সম্পর্কিত বর্ণনা বা আলোচনা। এখন এটি এমন একটি বিজ্ঞানের শাখা যেটি কিনা পৃথিবীর ভূমি, এর গঠন বিন্যাস, এর অধিবাসী সম্পর্কিত সমস্ত প্রপঞ্চ সংক্রান্ত বিষয়াদি আলোচিত হয়। ভূগোলে মানুষের বসবাসের জগৎ ও
তার সাথে সম্পর্কিত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। যেমন ভৌত ভূগোলে জলবায়ু, ভূমি ও পানি নিয়ে গবেষণা করা হয়। সাংস্কৃতিক ভূগোলে কৃত্রিম মনুষ্য নির্মিত ধারণা যেমন দেশ, বসতি, যোগাযোগ ব্যবস্থা, পরিবহন, দালান, ভৌগোলিক পরিবেশের অন্যান্য পরিবর্তিত রূপ নিয়ে আলোচনা করা হয়। মূল কথা হচ্ছে ভূগোল হচ্ছে তুমি হচ্ছে বিশ্বের একটা মানুষ হচ্ছে বিশ্বের অন্তর্ভুক্ত একটা মানুষ হিসেবে ভূগোল দেখায় যে তোমার এই এলাকাগত তোমার পরিচয় কি, ধরো তোমার নৃতাত্ত্বিক পরিচয়টা কি, তুমি কোন এলাকায়, যে এলাকাটা তোমার এলাকার ভৌগোলিক অংশ সম্পর্কে আলোচনা করা। যেমন আমরা যখন নবম শ্রেণীতে ভূগোল পড়েছি, আমরা আমাদের দেশ সম্পর্কে, আমাদের দেশের খনিজ সম্পদ, কৃষি সম্পদ, তারপর আমাদের দেশের আয়তন, মানচিত্র, এগুলো পড়েছি না? তাই পড়েছি না জি নবম ম্যাম। শ্রেণীতে? তো ভূগোল হচ্ছে তোমাদের এই সম্পর্কিত দিক নির্দেশনা দিবে। এখন আমি ভূগোলের ডিটেইলসে বলবো না, অল্প একটু বলবো। কেন অল্প একটু বলবো সেটাও তোমাদেরকে একটু পরে বলতেছি। ভূগোলে আমি একবারে কি বলে সামারি করে বলবো। হ্যাঁ, এগুলো এখন পয়েন্ট পয়েন্ট ভাগ ভাগ করে বলবো না, সামারি করে বলবো। ভূগোল হচ্ছে আলটিমেটলি কিন্তু পরিণতির সাথে খুব কানেক্টেড। কিভাবে? আমরা যখন পরিণতি, সুশাসন, দ্বিতীয় পত্রে বৈদেশিক নীতি পড়বো, বৈদেশিক নীতিতে আমরা দেখবো যে আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের পররাষ্ট্র নীতি নির্ধারিত হয়েছে। অর্থাৎ আমাদের তিন দিকে হচ্ছে ভারতের বর্ডারের তিন দিকে ভারত, একদিকে অল্প একটু মিয়ানমার আর বঙ্গোপসাগর। তো এটার উপর বেস করে কিন্তু আমাদের পররাষ্ট্র নীতি ঠিক হয়েছে। এটা আমাদের ভৌগোলিক একটা কারণ। তারপর আমাদের কোনো কোনো দেশ আবার ভৌগোলিক দিক দিয়ে ধরো পাহাড় বা নদী বেষ্টিত হলে তারা কিন্তু প্রতিবেশী যারা আক্রান্ত হওয়ার কোনো ভয় থাকে না। আমাদের আবার প্রতিবেশী যারা আক্রান্ত হওয়ার ভয় আছে। আমাদের কিন্তু বর্ডারে প্রায়ই দেখবা আমাদের সেনাবাহিনীর লোকজন মারা যায়, বিডিআর মারা যায়, তাই না? এরকম করো না? কারণ আমরা আক্রান্ত হই। কারণ হচ্ছে ওই যে আমাদের বর্ডার তো নদী বা পাহাড় দিয়ে ঘেরা না, আমাদের বর্ডার হচ্ছে আরো একটা প্রতিবেশী রাষ্ট্র দ্বারা ঘেরা। তো তারা যেহেতু আমাদের থেকে শক্তিশালী, তো তারা তাদের এই শক্তিটা দেখায়, হ্যাঁ, তাদের ক্ষমতাটা দেখায়। এবং আমরা যেহেতু দুর্বল, তুলনামূলক আমরা কিছুই করতে পারি না। কিন্তু হয়তো আমরা আরো কিছু করতে পারতাম, আশা করি ভবিষ্যতে করতে পারবো। এক্ষেত্রে এই যে সম্পর্কগুলো আমরা পররাষ্ট্রনীতি, পরিণতির একটা অংশ হচ্ছে পররাষ্ট্রনীতি, এই বিষয়গুলা ভূগোলের উপর নির্ভর করছে। ঠিক আছে না? ভূগোল আর পরিণতি এখানে কানেক্টেড। তারপর ধরো তারপর হচ্ছে মানুষের মন মানসিকতা। মানুষ এই যে আমরা সুনাগরিক হতে বলি, পরিণতিতে সুনাগরিক হওয়ার যে দিক নির্দেশনা দেয়। এখন কিছু এলাকার মানুষ হয় অপরাধ প্রবণ, এরা অতিরিক্ত মারামারি করে। যেমন পত্রিকা খুললে দেখবে ব্রাহ্মণবাড়িয়াতে কিছু না কিছু ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষগুলোর আমার কেন জানি মনে হয় ওদের মধ্যে অপরাধ প্রবণতা একটু বেশি। এরকম ভৌগোলিক কারণে যে ওই এলাকার মানুষজন সাধারণত যারা কিনা গরমের দেশগুলোতে থাকে, এখানে অপরাধ প্রবণতা বেশি থাকে। আবার শীত প্রধান দেশগুলোতে অপরাধ প্রবণতা কম থাকে। এগুলাও কিন্তু তোমার সুনাগরিক হওয়া বা সুনাগরিক হতে না পারা, এগুলোর সাথে কিন্তু ভৌগোলিকের বিষয়গুলা, ভৌগোলিক অবস্থানের একটা সম্পর্ক আছে। এখানে জাতীয় রাষ্ট্র পররাষ্ট্র নীতির কথা বলা হয়েছে। তারপর জাতীয়তাবাদের যে ধারণা আমরা পরিণতিতে পড়বো, জাতি, আমাদের এই যে প্রথম পত্রের সর্বশেষ অধ্যায় হচ্ছে জাতি, জাতীয়তা ও দেশপ্রেম। সেখানে আমরা দেখব যে আমাদের এই জাতিগত যে আমাদের সার্বভৌমত্ব বা আমরা যে আমাদের মধ্যে একটা বাঙালি জাতি ফিল করি, আমাদের অনুভূতিটা আসছে কিন্তু ভৌগোলিক কারণে। আমাদেরকে 47 সালে যখন দেশভাগের সময় ব্রিটিশরা দুই পাকিস্তানকে একত্রিত করে একটা রাষ্ট্র বানিয়ে দিয়ে গেল, সেই রাষ্ট্রটা বেশি দিন টিকে নাই, রাষ্ট্রটা ভেঙে গিয়েছিল। রাষ্ট্রটা ভেঙে গিয়েছিল কেন? কারণ হচ্ছে ভৌগোলিক কারণে, তাই না? রাষ্ট্রটা ভেঙে গিয়েছে ভৌগোলিক কারণে। তাহলে ভূগোলের উপর আমরা কতখানি ডিপেন্ডেন্ট? কারণ আমাদের যে জাতীয়তাবোধ, আমরা যে আমাদেরকে বাঙালি মনে করি, আমরা মনে করি যে আমরা একটা স্বতন্ত্র জাতি, এই ফিলিংসটা আসছে হচ্ছে আমাদের এই অবস্থানের কারণে। আমরা কলকাতার মানুষগুলোর সাথে হয়তো কিছুটা সাদৃশ্য পাবো, তারাও বাংলা ভাষায় কথা বলে এবং আমাদের ভূখণ্ড কিন্তু পাশাপাশি, তারা একদম আমাদের বর্ডারের দিকে আছে। কিন্তু পাকিস্তানের সাথে সেটা পাচ্ছি না, কারণ হচ্ছে ভৌগোলিক দূরত্ব। তো এক্ষেত্রে পরিণতি আর ভূগোলের একটা সম্পর্ক আছে। এরকম অনেকগুলো সম্পর্ক দেওয়া আছে, আমরা ডিটেলসে যাব না। কেন যাব না? কারণ এটা পরীক্ষায় বড় প্রশ্ন আসে না, এটা বোর্ডে এখন পর্যন্ত একবারও আসে নাই। এটা শুধু দুইয়ের জন্য পড়বো আমরা। ঠিক আছে, দুইয়ের জন্য কিভাবে সামারি করতে হয় তোমরা সামারি করে নোট করে রাখবা। এরপর আসো পরিণতি সুশাসনের সাথে জনসংখ্যা ও উন্নয়ন চর্চা। পরিণতি কি আমরা তো জানি, জনসংখ্যা উন্নয়ন চর্চা কি সেটা একটু দেখি।
জনসংখ্যা ও উন্নয়ন চর্চা বর্তমানে অধ্যয়নের একটি নতুন বিষয়। প্রায় কিন্তু এখন নতুন নতুন কিছু সাবজেক্ট আবির্ভূত হচ্ছে জ্ঞানের শাখা হিসেবে। নতুন কোনো টপিক, যেমন ক্রিমিনোলজি স্টাডি, এটা কিন্তু আগে ছিল না, যে অপরাধ বিজ্ঞান, কিন্তু এখন অপরাধ বিজ্ঞান নামে একটা সাবজেক্ট পড়ানো হচ্ছে। আবার এই যে ডেভেলপমেন্ট স্টাডিজ, হ্যাঁ, উন্নয়ন চর্চা, এটা কিন্তু আগে ছিল না। আমি যে বছর 2008 সালে যখন আমি বিশ্ববিদ্যালয়ে ঢুকি, সে বছর এই উন্নয়ন চর্চা প্রথমবার একটা সাবজেক্ট হিসেবে, ডিপার্টমেন্ট হিসেবে খোলা হয়েছিল। লাইক আবার জেন্ডার স্টাডিজ, হ্যাঁ, এগুলো ছিল না। অর্থাৎ জ্ঞানের নতুন নতুন শাখা আবির্ভূত হচ্ছে। তো জনসংখ্যা ও উন্নয়ন চর্চা বর্তমানে অধ্যয়নের নতুন একটি বিষয়। সামাজিক বিজ্ঞানের এই নতুন শাখার আলোচ্য বিষয় হলো জনসমষ্টি, জনসংখ্যার হ্রাস বৃদ্ধি এবং এ কারণে সৃষ্ট সমস্যা, তার সমাধান, জনস্বাস্থ্য, জনমিতিক ধারণা। এখানে আমরা আলটিমেটলি যেটা পাবো, এই যে কি বলে, জনসংখ্যা এবং উন্নয়ন চর্চা, আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে জনগণ কি পরিমাণ হলে একটা দেশের কল্যাণ হয়, এবং জনগণ কি রকম হলে একটা দেশের কল্যাণ হয়, এবং দেশের কল্যাণের জন্য জনগণকে কিভাবে ব্যবহার করা যেতে পারে। তো দিন শেষে এটা তোমার দেশের কল্যাণ নিয়ে মূলত আলোচনা করছে, জনকল্যাণ নিয়ে আলোচনা করছে। আর আমরা পরিণতি ও সুশাসনেও কিন্তু আলটিমেটলি জনকল্যাণ নিয়ে আলোচনা করি। বইয়ের থেকে দুই একটা পয়েন্ট দেখি। এই দুটার মধ্যে সাদৃশ্যগত বিষয় হচ্ছে রাষ্ট্রে বসবাসীকারী যারা জনগণ আছে তাদের আচার আচরণ, বিভিন্ন সমস্যা, জনসংখ্যার হ্রাস বৃদ্ধি, এগুলোর কারণে সৃষ্ট সমস্যা সমাধান। এই দুইটা বিষয় কিন্তু কমন পড়ে যাচ্ছে, আমরা পরিণতিতেও পাচ্ছি আর হচ্ছে জনসংখ্যা বিষয়ক চর্চাতেও পাচ্ছি। এবং এই দুইটার লক্ষ্য অভিন্ন, কারণ এই দুইটা একই উদ্দেশ্য নিয়ে মূলত আলোচনা করে, যে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন। তুমি একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে তুমি চাইবে তোমার রাষ্ট্রটা যেন ভালো হয়, মানুষের জীবন যেন ভালো হয়। ঠিক একইভাবে জনসংখ্যা চর্চাও কিন্তু তাই চাচ্ছে, জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করতে। এখানে দুইটা কমন পড়ে যাচ্ছে। এখন আসি পরিণতি এবং মানবাধিকার ও জেন্ডার স্টাডিজ। আগেরটাও কিন্তু তোমাদের দুইয়ের জন্য পড়বা, তোমরা করো, বইয়ের মধ্যে লিখে নাও ভূগোল আর পরিণতি 16 পৃষ্ঠা, 1 আর 2 এর জন্য। ঠিক আছে ম্যাম, এগুলো গতকালকে দাগায় দিচ্ছেন আপনি। কোনটা 1 আর 2 এর জন্য সেটাও বলে দিয়েছি। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তোমরা লিখে রাখছো তো বইয়ের মধ্যে? জি ম্যাম। আচ্ছা জি মিস। ঠিক আছে, তাহলে এখন মানবাধিকার ও জেন্ডার স্টাডিজ এই শাস্ত্রটা সম্পর্কে একটু জানি। ব্যক্তি সমাজ জীবনে যেসব সুযোগ সুবিধার দাবিদার হয়, মূল কথা হচ্ছে মানুষ জন্মগ্রহণ করেছে, তুমি একজন মানুষ হিসেবে জন্মগ্রহণ করার কারণে কতগুলো অধিকার প্রাপ্ত হয়ে গেছো, এই অধিকারগুলো হচ্ছে তোমার মানবাধিকার। মানবাধিকারের সাথে মৌলিক অধিকারকে কখনো গোলায় ফেলবা না। মৌলিক অধিকার হচ্ছে সে সকল অধিকার যেটা সংবিধানে লেখা থাকে। আমরা পড়ছি হচ্ছে মানবাধিকার। মানবাধিকার হচ্ছে এমন কিছু অধিকার যেটা তোমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করার জন্য অটোমেটিক্যালি পেয়ে গেছো। লাইক তোমরা তোমাদের ব্যক্তিত্ব বিকাশের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা পাবে, তোমরা তোমাদের জীবনের নিরাপত্তা পাবে, তোমরা তোমাদের সম্পদের নিরাপত্তা পাবে। এগুলো হচ্ছে মানবাধিকার, এগুলো হচ্ছে মানবাধিকার, তোমরা যে অধিকারগুলো মানুষ হিসেবে পাচ্ছ। 1948 সালের 10ই ডিসেম্বর জাতিসংঘ, এই লাইনটা আন্ডারলাইন করবা। 1948 সালের 10ই ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে মৌলিক মানবাধিকার সমূহ গৃহীত ও ঘোষিত হয়। এর আগেও মানবাধিকার ছিল, কিন্তু মানবাধিকার সংক্রান্ত কোনো চার্টার ছিল না। যদি তোমার কোনো আইন না থাকে তাহলে তোমার দেশে যে অন্যায় হলেও কিন্তু সেটা শাস্তি দেওয়া যায় না, তাই না? যেমন আগে কিন্তু গুজবের শাস্তি দেওয়া যেত না, এখন গুজবের শাস্তি দেওয়া যায়, কারণ এটা আইনে নিয়ে আসা হয়েছে। ঠিক একইভাবে তোমার মানবাধিকার যে লঙ্ঘন করাটা যে অন্যায়, এটা তুমি জানো, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি এটা আইনের অধীনে নিয়ে না আসছো ততক্ষণ তুমি শাস্তি প্রদান করতে পারবা না। এখন যদি বিশ্বকে একটা একক হিসাবে ভাবি, আমি পুরো বিশ্বটাকে একটা একক হিসাবে ভাবি, বিশ্বের আইনগুলা তাহলে কোথা থেকে আসে বলতো? বিশ্বের আইনগুলা কোথা থেকে আসে যে বিশ্বের রাষ্ট্র হিসেবে আমরা এটা করতে পারবো না, ওটা করতে পারবো না? জোরে বলো, শুনি নাই। জাতিসংঘ প্রণয়ন করে। হ্যাঁ, জাতিসংঘ প্রণয়ন করে, কারণ অনেকগুলা কিন্তু আঞ্চলিক আন্তর্জাতিক সংস্থা আছে,
তার মধ্যে সবথেকে বেশি ব্যাপক মানে সবথেকে বেশি সদস্য হচ্ছে জাতিসংঘের। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর আমরা জানি যে বিশ্বের যে রাষ্ট্রগুলো মূলত নেতৃত্ব দিয়ে থাকে, উন্নত রাষ্ট্রগুলো তারা উদ্যোগ নিয়ে জাতিসংঘ গঠন করে, কিন্তু পরবর্তীতে তৃতীয় বিশ্ব থেকে শুরু করে উন্নত, অনুন্নত, উন্নয়নশীল সব রাষ্ট্রই মোটামুটি, অল্প কিছু রাষ্ট্র ছাড়া সব রাষ্ট্রই কিন্তু এখন জাতিসংঘের সদস্য। জাতিসংঘ কিন্তু তোমাদেরকে চাপাই দিতে পারবে না যে এটা করা অন্যায়, তোমাদেরকে আমি শাস্তি দিচ্ছি, এটা করতে পারে না। কিন্তু জাতিসংঘের যেহেতু শক্তিশালী রাষ্ট্রগুলা, দুর্বল রাষ্ট্র সবাই আছে, সেক্ষেত্রে জাতিসংঘের অধীনে যে আইসিজে আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সেখানে গিয়ে যদি তোমার মানবাধিকার হরণ হয়, তুমি সেক্ষেত্রে অভিযোগ জানাতে পারো। তখন জাতিসংঘ সেটা বিচারের আওতায় আনবে। এরপর বিচার কি করতে পারে বলো? বড়জোর বিচার এটা করতে পারে যে তাদেরকে বয়কট করা, হ্যাঁ, তাদের সাথে অন্য রাষ্ট্রের যেহেতু একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু জাতিসংঘ হস্তক্ষেপ করতে পারবে না, কিন্তু জাতিসংঘ এটা ওয়ার্নিং দিতে পারে বা ওই রাষ্ট্রকে বলতে পারে যে এটার কারণ দর্শানো হোক, বা শাস্তি কি হবে জাতিসংঘ আসলে আজ পর্যন্ত দেখি নাই, এতটা ফেয়ার এখনো জাতিসংঘ হয়নি। তো এখন 10 ডিসেম্বর 1948 সালে হচ্ছে জাতিসংঘ এই যে মানবাধিকার গুলো আছে এগুলো একটা চার্টারের মধ্যে নিয়ে আসলো, যেখানে মোট 30টা আর্টিকেল আছে যে এই অধিকারগুলো হরণ হলে আমরা ধরে নিব যে মানবাধিকারের লঙ্ঘন হয়েছে। হ্যাঁ, তো এই অধিকার লঙ্ঘন হলে যে কেউ জাতিসংঘের কাছে অভিযোগ জানাতে পারে। যেমন হচ্ছে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তাই না? রোহিঙ্গাদেরকে নিয়ে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এবং এটার অভিযোগ অন্য একটা দেশ উত্থাপন করেছে। আমার ঠিক মনে নেই, সম্ভবত আমার দেশটার নাম মনে নাই, আফ্রিকার একটা দেশ এই অভিযোগটা জানিয়েছিল। যাই হোক, তারপর হচ্ছে সাম্প্রতিক সময়ে উন্নয়ন ভাবনায় জেন্ডার একটি বহুল আলোচিত প্রত্যয়। এখানে মানবাধিকার, জেন্ডার স্টাডিজ একত্রিত করে দেওয়া হয়েছে, কিন্তু আসলে জেন্ডার স্টাডিজ আলাদা। মানবাধিকার নিয়ে কোনো ডিপার্টমেন্ট আছে কিনা আমার জানা নাই। তো জেন্ডার স্টাডিজ আবার একটা ভিন্ন বিষয়, যেখানে কিনা নারী পুরুষের সমতা নিয়ে আলোচনা করা হয়। আমরা জানি যে মেয়েরা কিন্তু সর্বক্ষেত্রে পিছিয়ে আছে। মেয়েরা পিছিয়ে আছে মেয়েদের কারণে না, মেয়েরা পিছিয়ে আছে পুরুষদের কারণে। পুরুষরা বাধ্য করে মেয়েদেরকে পিছায় রাখে, এগোতে দেয় না। মেয়েদের উন্নয়ন, মেয়েদেরকে নানাভাবে অত্যাচারিত করে এবং সব দিক থেকে পিছনে ফেলে রাখে, এবং মেয়েরা যা কিছু প্রাপ্য তাদেরকে সেটা দেওয়া হয় না, সেই সকল সুযোগ সুবিধা দেওয়া হয় না। তো জেন্ডার স্টাডিজ এগুলো নিয়ে আলোচনা করে, যা কিনা নারী পুরুষের সম অধিকার, নারীরা যেন পিছিয়ে আছে তাদেরকে যেন পুরুষের সমতায় আনা যায়, এরকম একটা চিন্তা ভাবনা হচ্ছে জেন্ডার স্টাডিজের। সাম্প্রতিক সময়ে উন্নয়ন ভাবনা জেন্ডার একটি বহুল আলোচিত শব্দ। জৈবিকভাবে জেন্ডার শব্দটি আবিধানিক অর্থ হচ্ছে লিঙ্গ বা সেক্স। সাধারণত জেন্ডার শব্দটি ব্যবহৃত হয় নারী না পুরুষ কোনো লিঙ্গ তা চিহ্নিত করার জন্য, নারী বা পুরুষ কোন লিঙ্গ সেটা চিহ্নিত করবার জন্য। জেন্ডার স্টাডিজে নারী পুরুষের বৈষম্য যা পুরুষ শাসিত সমাজ কর্তৃক সৃষ্টি হয়েছে তা তুলে ধরা হয়। কিভাবে এর ফলে নারী পুরুষের বৈষম্য সৃষ্টি হয়েছে এবং কিভাবে এর ফলে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, সেসব বিষয়ে জেন্ডার স্টাডিজে পাঠ করলে জানা যায়। অর্থাৎ জেন্ডার স্টাডিজ সমস্যাগুলো তুলে ধরে যে কি কি কারণে নারীরা পিছিয়ে আছে, এবং সমাধানের রাস্তা দেখায়, উপায় দেখায় যে কিভাবে এটা থেকে উত্তরণ করা যায় এবং নারী পুরুষকে সম অধিকার দেওয়া যায়, এবং নারীর প্রতি নির্যাতনের বিরুদ্ধেও কথা বলে। এগুলো সব মূল কথা, সকল সমস্যাগুলো চিহ্নিত করা, সমাধানের উপায়টা দেয় হচ্ছে জেন্ডার স্টাডিজ। এখানে অনেক কিছু আছে সম্পর্ক, আমি দুই একটা সম্পর্ক বলবো জেন্ডার স্টাডিজ এর সাথে। প্রথমে আসে হচ্ছে মানবাধিকার। এই যে মানবাধিকারের কথা বলছিলাম না, মানবাধিকার কিন্তু আমরা পড়বো আমাদের বইয়ের এই বইটা, এই প্রথম অধ্যায়, প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, অধিকার কর্তব্য মানবাধিকার। তোমরা পরে দেখো পঞ্চম অধ্যায়ে আছে। পঞ্চম অধ্যায়ে আমরা কিন্তু এই বিষয়গুলাই পড়বো মানবাধিকার নিয়ে। তাহলে আমাদের পরিণতি আর মানবাধিকার যে চর্চা, এই দুইটার সাথে কমন পড়ে যাচ্ছে, অর্থাৎ বিষয়বস্তুগত সাদৃশ্য। তারপর মানবাধিকার কিন্তু মানুষের অধিকার নিয়ে কথা বলে, আবার পরিণত মানুষের অধিকার নিয়ে কথা বলে, মানুষের অধিকার কর্তব্য নিয়ে, এবং অধিকারের সংজ্ঞা, স্বাধীনতার অসৎ ব্যবহার কিভাবে স্বেচ্ছাচারিতা ডেকে আনে এবং মানুষের অধিকার লঙ্ঘন করে, এই সব বিষয়গুলো হচ্ছে কমন পড়ে যাবে। বিষয়বস্তুগত সাদৃশ্য। আর 10 মিনিট আছে। আচ্ছা,
তারপর এরা একে অন্যের উপর পরিপূরক কিভাবে সুনাগরিকতার যে সকল প্রতিবন্ধকতা আছে এই সকল প্রতিবন্ধকতা হচ্ছে পরিণতি আলোচনা করে এবং সুনাগরিক হয়ে ওঠার পথ নির্দেশ করে কিভাবে সুনাগরিক হয়ে ওঠা যায়। আর অন্যদিকে জেন্ডার স্টাডিজে তোমরা দেখবা যে মেয়েরা মানে নারীরা একটা জেন্ডার আরেকটা জেন্ডারের কারণে কিভাবে পিছিয়ে আছে সমস্যাগুলো তুলে ধরবে এবং সমাধানের পথ দেখাবে এবং সেখানে পুরুষদেরকে কিভাবে নারীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হয় সে সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া আছে, যার জন্য দুইটাই কিন্তু আলটিমেটলি জনকল্যাণের কথা বলছে। তাহলে উদ্দেশ্যগত সাদৃশ্য আমরা পেয়ে গেলাম। আর হচ্ছে যদি উৎপত্তির দিক থেকে দেখো উৎপত্তির দিক থেকে পার্থক্য দেখানো হচ্ছে যে পরিণতি সুশাসনের উৎপত্তি ঘটেছে আগে, আর হিউম্যান রাইটস জেন্ডার স্টাডিজ এর উৎপত্তি অনেক পরে হয়েছে। এটা খুব রিসেন্ট একটা এই যে আলাদা একটা সেক্টর, পড়াশোনার জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট। পরিধির দিক থেকে নাগরিকের জীবন কার্যাবলী যতদূর বিস্তৃত, অর্থাৎ যা কিছু নাগরিক জীবনকে স্পর্শ করে সেগুলো হচ্ছে পরিণতির অংশ। কিন্তু হিউম্যান রাইটস আর জেন্ডার স্টাডিজ শুধুমাত্র মানবাধিকার আর জেন্ডার সাথে সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে বলে এটার পরিধি একটু সংকীর্ণ। এর আগে আমরা যতগুলো পড়েছি বেশিরভাগই দেখছি কিন্তু অন্যগুলোর পরিণতির থেকে বেশি। কিন্তু এবার আমরা দেখলাম যে জেন্ডার স্টাডিজ আর এই যে হিউম্যান রাইটস স্টাডিজ এর পরিণতির থেকে কম। আচ্ছা, এর পরেরটাতে চলে যাই। এখন হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে পরিণতির সম্পর্ক। পরিণতি কি আমরা জানি, তথ্য যোগাযোগ প্রযুক্তি তোমরা জানছো তাই না, তোমাদের ক্লাস হচ্ছে আইসিটির উপর। তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি ইংরেজিটা নিচে আন্ডারলাইন করে ফেলো। এটা তোমাদের আসে জ্ঞানমূলকে আসে এবং বহু নির্বাচনীতে আসে। আইসিটি শব্দের অ্যাব্রিভিয়েশন লেখো, ঠিক আছে? ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, এটার নিচে আন্ডারলাইন করে ফেলবা। সাধারণভাবে তথ্য প্রযুক্তির সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। প্রকৃতপক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এক ধরনের একীভূত যোগাযোগ ব্যবস্থা এবং টেলিযোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্ক এবং তৎসম্পর্কিত এন্টারপ্রাইজ সফটওয়্যার, মিডলওয়্যার, তথ্য সংরক্ষণ, অডিও ভিডিও সিস্টেম ইত্যাদি সমন্বয়ে গঠিত এমন এক ধরনের ব্যবস্থা যার মাধ্যমে একজন ব্যবহারকারী খুব সহজে তথ্য গ্রহণ, সংরক্ষণ, সঞ্চালন ও বিশ্লেষণ করতে পারে। আচ্ছা, আইসিটি কি তোমরা তো মোটামুটি জানো, আমার থেকে বেশি জানো, কারণ আমি তো আইসিটি পড়ি নাই, আমাদের সময় তো আইসিটি ছিল না। তোমাদের আইসিটি কম্পালসারি, তোমরা আমার থেকেও বেশি জানো আমি মনে করি। তো আইসিটিতে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে যে পড়ি, এগুলোর সাথে আমাদের পরিণতি সুশাসনের তাহলে কানেকশনটা কোথায়? আমাদের কানেকশনটা হচ্ছে আমাদের এই পরিণতির প্রথম পত্রের ৪র্থ অধ্যায় হচ্ছে ই গভর্নেন্স। হ্যাঁ, ই গভর্নেন্সে কিন্তু আমরা এই যে প্রযুক্তি ব্যবহার করে কিভাবে সুশাসন গড়ে তোলা যায়, হ্যাঁ, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। অর্থাৎ প্রযুক্তি ব্যবহার করলে কিভাবে স্বচ্ছতা আসে, কিভাবে কম সময়ে তুমি ভালো একটা প্রশাসন তৈরি করতে পারো, তোমার আমরা জনগণের কাছে জবাবদিহিতা দায়বদ্ধ হয়। জবাবদিহিতার বিষয়টা কিন্তু এর মাধ্যমে আসে, যার জন্য আমরা বলবো যে আইসিটির সাথে পরিণতি সুশাসনের মূল যে মিলটা সেটা হচ্ছে দুইটার উদ্দেশ্য এক, কারণ দুইটাই কিন্তু আবার জনকল্যাণের কথা বলছে। তোমার কষ্ট কমিয়ে দিয়ে তোমাকে কিভাবে ফেয়ার ভাবে স্বচ্ছতা, জবাবদিহিতা, অর্থাৎ যে রাষ্ট্রের যে প্রশাসন ব্যবস্থা থাকে বা রাজনৈতিক দল সমূহ থাকে, এরা যেন জনগণকে জবাবদিহিতা করে। এই স্বচ্ছতা আর হচ্ছে জবাবদিহিতার বিষয়টা আছে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে, অর্থাৎ এখন ডিজিটাল বাংলাদেশ, তো এইটার মাধ্যমে কিন্তু এনশিওর করা যায়। আর তথ্য যোগাযোগ প্রযুক্তিও কিন্তু যার জন্য আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি পরিণতির মধ্যে পড়ছি, যে আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা এনশিওর করতে চাই। আবার আইসিটিও কিন্তু একই কাজ করছে, সেও কিন্তু এই যে প্রশাসনকে আরো বেশি সহজ করার জন্য এটার প্রয়োগ দেখাচ্ছে, যেটা কিভাবে প্রয়োগ করলে তোমার প্রশাসনকে আরো সহজভাবে স্মুথলি তোমার এটাকে ফাংশন করানো যায়। আচ্ছা, আর এটাতে ডিটেইলসে যাচ্ছি না, কারণ এটাও আমাদের 2 এর জন্য পড়তে হবে। আইসিটির অভ্যন্তরে আমরা অনেকগুলা সাবজেক্ট পাই। আইসিটি গভর্নমেন্ট নিয়ে আলোচনা করে, বিজনেস নিয়ে আলোচনা, ব্যাংক, এডুকেশন, হেলথ কেয়ার, সায়েন্স, সবকিছু নিয়ে আইসিটি আলোচনা করে। আর আমরা এর মধ্যে কোনটাতে পড়ে যাই? আমরা হচ্ছে গভর্নমেন্ট। হ্যাঁ, পরিণতি সুশাসন গভর্নমেন্ট নিয়ে আলোচনা করে, আইসিটিও গভর্নমেন্ট নিয়ে আলোচনা করে। তো এই দুইটা সাদৃশ্যগত দিক। এটা আর আমি আলোচনা করলাম না, ছোট প্রশ্নের জন্য তোমরা সামারি করে ফেলবা। আচ্ছা, আমাদের অধ্যায়টা শেষ। হ্যাঁ, আর 5 মিনিট আছে। এখানে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে এই অধ্যায় থেকে, এগুলি সবগুলা হচ্ছে বিগত বছরে বোর্ডে আসা প্রশ্ন, ঠিক আছে? এগুলা সবগুলা হচ্ছে বিগত বছরে বোর্ডে আসা প্রশ্ন। তো এই সবগুলা যত্ন সহকারে পড়ে ফেলবে। এটা
এটার একটা স্ক্রিনশট নাও, পরে খাতায় লিখে নিও। স্ক্রিনশট দিয়ে বেশি দিন পড়া যায় না, বুঝছো? মোবাইল দেখে পড়া যায় না, খাতায় লিখবা পরে। এখন স্ক্রিনশট নাও। একে বলা হচ্ছে রাষ্ট্র কি। রাষ্ট্র কি মনে হয় তোমরা বইয়ে পাবা না, এই অধ্যায়টা সরিয়ে ফেলা হয়েছে। রাষ্ট্র কির জন্য তোমাদেরকে গুগল দেখতে হবে, হ্যাঁ, আর গুগল থেকে একটা সংজ্ঞা নিয়ে নিলেই হবে। তারপর সিভিস কোন ভাষার শব্দ? মনে আছে সিভিস কোন ভাষার শব্দ? ল্যাটিন। 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 সিভিটাস শব্দের অর্থ কি? সিভিক শব্দের অর্থ কি? সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র ছিল না, মনে আছে? সিভিটাস নগর রাষ্ট্র, সিভিক্স হচ্ছে পরিণতি। পরিণতি সম্পর্কে ইএম হোয়াইটের সংজ্ঞাটা কার মনে আছে? ইএম হোয়াইটের সংজ্ঞাটা কার মনে আছে? আমি প্রথম দিন বলছিলাম ইএম হোয়াইটের সংজ্ঞাটা খুব গুরুত্বপূর্ণ। তার দুইটা সংজ্ঞা আছে। তার ছোট সংজ্ঞাটা হচ্ছে এরকম যে পরিণতির সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে সেটাকে পরিণতি বলে। আচ্ছা, তারপর নাগরিকতা। নাগরিকতা কি? এটা তোমরা এই অধ্যায়ে পাবা না, অন্য একটা অধ্যায়ে পাবা। নাগরিকতা হচ্ছে রাষ্ট্রের জনগণ হিসেবে বা রাষ্ট্রের নাগরিক হিসেবে তোমার যে পদমর্যাদা সেটাকে নাগরিকতা বলে। এটা তোমাদের ক্লাস 9-10 এর বইয়ে আছে। আর এই বইটার কোন অধ্যায়ের মাঝখানে দিয়ে আসে আমি তোমাদেরকে বলে দিব না। পরিণতি কি? পরিণতির ইংরেজি প্রতিশব্দ কি? এটার উদ্ভব কিভাবে ঘটেছে? কোন ভাষা থেকে আসছে? ল্যাটিন শব্দ থেকে আসছে। সিভিটাস বানান শুদ্ধ করে লিখে এভাবে নোট করবা। পরিণতির সংজ্ঞা দাও। সুশাসন কি? সুশাসন আমরা পরে পড়বো, সুশাসন আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়বো। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ গুড গভর্নেন্স। পরিণতি সুশাসন কি বিষয়ক বিজ্ঞান? বলো তো কি বিষয়ক বিজ্ঞান? নাগরিকতা। হ্যাঁ, পেরেছো, নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, পেরেছো। আচ্ছা, পরিণতি সুশাসন। তারপর হচ্ছে প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলো কি ধরনের ছিল? দেখি কে বলতে পারে। ছোট ছোট অংশে বিভক্ত ছিল। না, এটা আমরা এভাবে বলবো না, আমরা বলবো নগর রাষ্ট্র। প্রাচীন গ্রিসের রাষ্ট্রগুলো কি ধরনের ছিল? আমরা বলবো ছোট ছোট নগর রাষ্ট্র ছিল, সিটি স্টেট। আমরা বলবো নগর রাষ্ট্র ছিল, এটাই বইয়ে লেখা ছিল। আচ্ছা, আর ইতিহাসের সাথে যে সম্পর্ক, আচ্ছা, মানুষ জন্মগতভাবে সামাজিক রাজনৈতিক জীব, উক্তিটি কার? বলতে পারলা না? এরিস্টটল। আচ্ছা, এরপর হচ্ছে ইতিহাস ব্যতীত পরিণতি ভিত্তিহীন আর পরিণতি ব্যতীত ইতিহাস মূল্যহীন। এইটা হচ্ছে সিলে। পেয়েছো তুমি বইয়ের মধ্যে? ম্যাম আমাদেরকে আজকে ক্লাস আমি কিন্তু পাচ্ছি না বইয়ের মধ্যে। আচ্ছা, তোমরা খুঁজে বের করো এটা কে বলছে। আমি লাস্ট টাইমে দেখলাম বার্জেস একটা কথা বলছে। আচ্ছা, যাই হোক, পরিণতি কোন ধরনের বিজ্ঞান? নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এই হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এটার একটা স্ক্রিনশট নাও। একটু পরে আমার টাইম শেষ হয়ে যাবে, হ্যাঁ, এটা বন্ধ হয়ে যাবে। এটা একটা স্ক্রিনশট নাও। আমাদের প্রথম অধ্যায় শেষ, আমরা আগামী দিন করব। নিয়েছো? এটার স্ক্রিনশট নিয়েছো? জি ম্যাম। আর না নিলেও সমস্যা নাই, এটা তো আমি আপলোড করেই দিব, তখন তোমরা দেখে নিতে পারবা। আর এই হচ্ছে প্রয়োগ উচ্চতর দক্ষতা। এখানে যতগুলো বিগত বছরে বোর্ডের প্রশ্ন আসছে সব একসাথে করে দিয়েছি আমি। তো এখানে যেগুলো প্রশ্নগুলো বোর্ডে আসছে তার মধ্যে দেখা গেল যে পরিণতির সাথে সমাজবিজ্ঞান, পরিণতি ইতিহাস, পরিণতি অর্থনীতি এবং পরিণতি রাষ্ট্রবিজ্ঞান, এই চারটা ছাড়া আর কোনো সম্পর্ক চায় নাই। প্রয়োগ উচ্চতর দক্ষতার জন্য আর কোনো সম্পর্ক চাই নাই, এই চারটার সম্পর্ক চাইছে, যার জন্য আমি এই চারটা তোমাদেরকে ডিটেলসে পড়ালাম। আর বাকিগুলো তোমাদেরকে সংক্ষিপ্তভাবে পড়ালাম। বাকিগুলা হচ্ছে 2 এর জন্য, ঠিক আছে? তাহলে যেটা বলছিলাম যে আজকে আমরা এই অধ্যায়টা শেষ করলাম, হ্যাঁ। তারপর আমি হচ্ছে তোমাদেরকে পরবর্তী ক্লাসে সেকেন্ড পেপার আছে, সেকেন্ড পেপারের যে প্রথম অধ্যায় ব্রিটিশ ইন্ডিয়া, সেখান থেকে শুরু করব। ম্যাম জ্ঞানমূলকগুলো আবার দেখান না একটু। হ্যাঁ, তুমি তো স্ক্রিনশট দেখতেই নিতে পারবা। পারি। তুমি আমি ভিডিও আপলোড করে দিব না, তখন দেখে নিতে পারবা। এই যে জ্ঞানমূলকগুলা, তখন তুমি পজ দিয়ে, বুঝলে না, মোবাইলে পজ দিয়ে তখন এগুলো লিখে নিবে খাতায়। সবাই খাতায় লিখে নেবে, কিন্তু মোবাইলে থাকবে না, মোবাইলে সেভ করার দরকার নাই, খাতায় লিখে নিবা, ওকে ম্যাম। ঠিক আছে? এগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজও, ঠিক আছে? এগুলার উত্তর বের করে ফেলবে, বের করে এই যে অনুধাবনগুলো নোট করে ফেলবা। অনুধাবনগুলো দিয়ে উত্তর করে নোট করে ফেলবা। প্রয়োগ উচ্চতর দক্ষতাগুলোর জন্য তোমরা সম্পর্ক অলরেডি পড়ে ফেলেছো। উচ্চতর দক্ষতার যে প্রশ্নগুলো থাকে একটু সৃজনশীল প্রকৃতির আর কি, তোমাদের চিন্তা করার প্রয়োজন পড়ে, সেগুলোকে তোমরা নোট করবা। 4